সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আমার কেমিস্ট্রি কালচার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ হ্যালো অ্যালকেন যৌগের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা জানছিলাম। সেখানে আমরা এসএন অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দু ধরনের কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দেখেছিলাম আগের দিন, তাই তো, যেটা আমরা বুঝিয়েছিলাম। তো এস এন বা যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সেটা এখানে কি ক ধরনের হয়ে থাকে, সেটা দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এসএন অন এবং আরেকটা কি ছিল, আরেকটা পেয়েছিলাম আমরা SN2। তো এই যে 2 এবং এই যে 1 এটা কি করে এসেছিল, SN1 1 হচ্ছে কি অনটাকে নির্দেশ করছে ইউনিমলিকুলার, অর্থাৎ বিক্রিয়ার আণবিকতা যখন 1 আসবে তখন সেখানে কত আসবে 1। আর 2 কখন আসবে, যখন কি হবে বিক্রিয়ার আণবিকতা হবে 2 অর্থাৎ বাইমলিকুলার হবে, সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে SN2। এবার এই মেকানিজমগুলো আজকে আমরা SN1 এবং SN2 মেকানিজম এতে কি করে ক্রিয়া কৌশলটা কি বিক্রিয়ার হয় সেটা আমরা জানবো। তো প্রথমে যেটা জানবো আজকে আমরা সেটা হচ্ছে SN2 বিক্রিয়া এবং তার ক্রিয়া কৌশল। আচ্ছা, তো প্রথমে একটা উদাহরণ দিই, যে একটা SN2 বিক্রিয়ার উদাহরণ দিতে দিই, যে তারপরে তার মেকানিজমটা কি করা হয় সেটা আমরা দেখা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো যেমন ধরো একটি বিক্রিয়া আছে যে CH3Cl, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। তো মিথাইল ক্লোরাইডের সঙ্গে যদি কি জলীয় KOH নাও বা NOH নিতে পারো, যদি বিক্রিয়া ঘটাও তাহলে এখানে কি উৎপন্ন হবে, এটা তৈরি হবে CH3OH, তাই তো, কি তৈরি হবে CH3OH, আর কি হবে KCl, সাইড প্রোডাক্টটা দেখাতে পারো না দেখাতে পারো। তাহলে এই যে বিক্রিয়াটা হচ্ছে, তাহলে বিক্রিয়াটা এটা হচ্ছে একটা SN2 বিক্রিয়া। তো SN2 বিক্রিয়া এটা কি করে হয়, সে বিক্রিয়াটা এবার তার যে মেকানিজম অর্থাৎ ক্রিয়া কৌশল সেটা কিন্তু এবার আমরা আলোচনা করব। তো এই মেকানিজমটা কি আমাদের সকলকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তো এই যে CH3Cl, এবার যদি আমরা একটা মেকানিজম জানি, মেকানিজম, তাহলে আচ্ছা, এই মেকানিজমের ক্ষেত্রে প্রথমে আমরা যদি CH3Clটাকে এইভাবে ভেঙে দেখাই, এটা CCl, আচ্ছা, এইচ এইচ এইচ, এটা কি CH3Cl। আচ্ছা, এখানে কি নিয়েছিলাম আমরা, এখানে নিয়েছিলাম জলীয় KOH। তো জলীয় KOH এখানে কি KH টা কি আয়নে ভাঙবে, ভেঙে কি অবস্থা থাকবে, এটা K প্লাস এবং OH মাইনাস হয়ে থাকে, তাই তো। এবার এই যে OH মাইনাস যে নিউক্লিওফাইল সেটা কিন্তু এই KOH থেকে তৈরি হয়। তাহলে এই OH মাইনাসটা কি হবে, OH মাইনাসটা এইভাবে পেছন থেকে গিয়ে কী করবে, অ্যাটাক করবে, এই রকম করে গিয়ে এইভাবে অ্যাটাক করবে, বুঝতে পারলে। এবার অ্যাটাক করার সময় কি হবে, যখন এই কার্বনটাকে অ্যাটাক করবে তখন এই যে বন্ধনটা রয়েছে কার্বন আর ক্লোরিনের মধ্যে, তখন এই বন্ধনটা ভেঙে ক্লোরিনটা Cl মাইনাস হয়ে গিয়ে হবে বাইরে বেরিয়ে যাবে। যখনই বাইরে বেরিয়ে যাবে তখন কি হবে, তাহলে কার্বনের সঙ্গে ক্লোরিনের যে বন্ধন ছিল সেটা কি হলো, ভেঙে গেল। এখন কার্বনের সঙ্গে কার্বন বন্ধন তৈরি হচ্ছে OH, তাই তো, OH এর সঙ্গে কিছু কার্বনের বন্ধন তৈরি হচ্ছে। তাহলে যে যৌগটা এখন তৈরি হবে সেটা হচ্ছে এইরকম COH, আর হাইড্রোজেনগুলো এইদিকে ছিল সেটা কি হবে, উল্টে ওই দিকে চলে যাবে, অর্থাৎ এই রকম আসবে। ঠিক যেমন ছাতা, অনেক সময় ছাতাটা দেখবে কি হয়, হাওয়াতে কি যখন কি হয় পুরোটা উল্টোমুখ হয়ে যায়, তখন এটা কি পুরোটা ঘুরে যায়, ঠিক ওই রকম ছাতার মতো কি হচ্ছে এখানে উল্টে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি, এবার এই যে বিক্রিয়াটা হলো এটা কি হলো, এটা হলো SN2 মেকানিজম। অর্থাৎ এখানে দেখো এটা কি করে হচ্ছে সেটা এবার আমরা দেখবো। তো এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, কারণ এখানে দেখো ক্লোরিনটা ছিল, সেই ক্লোরিনের জায়গায় এখানে কে প্রবেশ করেছে, OH। আচ্ছা, এই যে যৌগটা এটা কি, এটা হচ্ছে কি CH3OH, অর্থাৎ এটাই CH3OH, এটাকে ঘুরিয়ে এখানে লেখা আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে কি মিথাইল অ্যালকোহলটা।
তো এখানে দেখো ছিল কি, ক্লোরিন ছিল, সে ক্লোরিনটা এখানে বাইরে বেরিয়ে এখানে কি প্রবেশ করেছে OH, তার মানে এখানে ক্লোরিন প্রতিস্থাপন হয়েছে কার দ্বারা হয়েছে, OH, যেটা হচ্ছে নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল দ্বারা এটা প্রতিস্থাপন হয়েছে। আচ্ছা, এবার তাহলে এটা হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এটার মেকানিজম টু, অর্থাৎ SN2 টু কেন আসছে, এটা তো টুটা কেন আসছে সেটা এবার আমরা দেখবো। তো এই যে বিক্রিয়াটা হচ্ছে, বিক্রিয়াটা কিন্তু একটা ধাপে হয়, বিক্রিয়াটা এই একটা ধাপে হয়ে থাকে। তাহলে এর ক্ষেত্রে স্লো স্টেপ বলো বা RDS বলো, সেটা হচ্ছে কিন্তু এই ধাপটাই। অর্থাৎ আমরা দেখেছিলাম যে যেটা স্লো স্টেপ বা যেটা রেট ডিটারমিনিং স্টেপ, সেটাতে কি হবে, তার আণবিকতা কত হবে সেটা নির্ধারণ করা হয়। তাহলে এটাই হচ্ছে তার স্লো স্টেপ। তাহলে এখানে দেখো এই যে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, এর জন্য দুটো জিনিসের প্রয়োজন হচ্ছে, একটা হচ্ছে কি নিউক্লিওফাইল, আর একটা হচ্ছে কি সাবস্ট্রেট। এই পুরো সাবস্ট্রেটটা কি হচ্ছে, বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। তাহলে এখানে সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল অর্থাৎ দু ধরনের উপাদান এখানে, বা দু ধরনের কণা বলতে পারে, এখানে কি হচ্ছে, বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। তো সেই কারণে এই যে বিক্রিয়ার আণবিকতা সেটা হচ্ছে কি 2, সেই কারণে এই বিক্রিয়াটাকে আমরা বলে দেখবো SN2 বিক্রিয়া। কি বলে থাকবো এটাকে, SN2 বিক্রিয়া, এবং এটা হচ্ছে কি SN2 মেকানিজম। তাহলে এইভাবে ব্যাক সাইড অ্যাটাক হয়, নিউক্লিওফাইলটাকে ব্যাক সাইড অ্যাটাক করবে এবং সেটাকে লিভিং গ্রুপটা বাইরে বেরিয়ে যাবে। তাহলে ক্লোরিনটা কি হলো, লিভিং গ্রুপ বাইরে বেরিয়ে গেছে, তো সেখানে কি হচ্ছে, নিউক্লিওফাইলটা প্রবেশ করেছে, তারপর কি নতুন যৌগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল। তাহলে এই হচ্ছে কি SN2 মেকানিজম। এবার এখানে যে এই যে বিক্রিয়াটা সম্পন্ন হয়, বিক্রিয়াটার মাঝপথে একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়। কীরকম ট্রানজিশন তৈরি হয়, যখন ধরো বিক্রিয়াটা এখান থেকে এইখানে যাচ্ছে, অর্থাৎ যখন এইভাবে গিয়ে অ্যাটাকটা করে, আর যখন এটা কি হয়, বাইরে বেরিয়ে যায়, তো ওই মুহূর্তে কি একটা কাল্পনিক একটা অবস্থা কল্পনা করা হয়। সেখানে কি না, ওই যে বন্ধন, ওয়েসটা কি হচ্ছে, এর সঙ্গে বন্ধনে জুড়ছে, আর CCl এই বন্ধনটাকে ওই সময় ভাঙছে। জাস্ট এই ভাঙা এবং গড়ার যে মুহূর্ত, সেটাকে কিন্তু একটা ট্রানজিশন স্টেটের মাধ্যমে সেটাকে দেখানো হয়, এবং এটা হচ্ছে পুরোপুরি কাল্পনিক স্টেট। আচ্ছা, তাই এটাকে এইভাবে দেখানো হয়, এই OH। আচ্ছা, এটাকে যদি আমরা এইভাবে দেখা, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ অক্সিজেন দিয়ে অ্যাটাকটা হয়েছে। অ্যাটাকটা কী দিয়ে হচ্ছে, অক্সিজেন দিয়ে অ্যাটাকটা হয়, সেই কারণে আমরা দেখো কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ধনটা দেখিয়েছি। তাহলে এইভাবে গিয়ে তারপর এখানে হবে তিনটা হাইড্রোজেন ছিল, এইভাবে দেখিয়ে দাও হাইড্রোজেন তিনটাকে, H। আচ্ছা সরি, এটাকে আমরা ব্রোকেন লাইনে দেখাবো এইভাবে, মানে এই বন্ধনটা জাস্ট কী হচ্ছে, গড়ছে। আচ্ছা, CCl মতো বন্ধনটা কী হচ্ছে, ভাঙছে, সে সময় এটাকে এইভাবে দেখাবো তাহলে আমরা Cl। এই যে 5 মেম্বার, এটাকে বলা যায় 5 মেম্বার ট্রানজিশন স্টেট। তার মানে এখানে পাঁচখানা দেখো কি রয়েছে, গ্রুপ বা পরমাণু রয়েছে, সেই কারণে এটাকে কি বলা হয়, 5 মেম্বার ট্রানজিশন স্টেট। তো এখানে OH মাইনাসটা কি ছিল, OH মাইনাসটা এখানে নেগেটিভ আধান ছিল, সেখানে এটা মাথায় কি দেবো, আংশিক মাইনাস, ডেল্টা মাইনাস। একইভাবে ক্লোরিনটা Cl মাইনাস হয়ে বেরিয়ে যাবে, সেই কারণে এটাকে কি দেবো, ডেল্টা মাইনাস। তো এই হচ্ছে সেই ট্রানজিশন স্টেট। এরপরে কি হয়, এটার সঙ্গে জুড়ে যায়, এটা সিএলটাকে বাইরে বেরিয়ে যায়, তখন আমরা এটাকে এইভাবে দেখাই, H এবং Cl মাইনাস এবং K প্লাস এখানে পড়ে রয়েছে, তাহলে কী হবে, KCl। তাহলে এই হচ্ছে মিথাইল ক্লোরাইড, অর্থাৎ CH3OH। তো এই হচ্ছে SN2 মেকানিজম, যে মেকানিজমের মাধ্যমে কি হয়ে থাকে, এই ধরনের বিক্রিয়াগুলো সম্পন্ন হয়ে থাকে। তো আশা করি সকলে বুঝতে পেরেছো কেন SN2 বলা হচ্ছে, কেন এখানে 2 বা 2টা আসছে, সেটা কিন্তু আমরা এই মেকানিজমটা বুঝতে পারলে কি সেটাকে ভালোভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, তো আশা করি SN2 মেকানিজম সকলের বোঝা গেছে। এবার আমরা জানবো একটু SN1 মেকানিজম নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো SN1 একটা বিক্রিয়া, সেরকম একটা কি বিক্রিয়া হয় সেটা একটু আমরা দেখে নিই, SN1 বিক্রিয়া। আচ্ছা, তো ধরো এরকম একটা কি নিয়েছি, সাবস্ট্রেট নিয়েছিস, তাই তো, এটার নাম হচ্ছে টারসারি বিউটাইল ক্লোরাইড। তো এরকম একটা কিনে আসবে সাবস্ট্রেট নেওয়া হয়েছে। এবার এই সাবস্ট্রেটের ক্ষেত্রে এবার আমরা কি করব, এখানে ঠিক একইভাবে জলীয় কে হয়ে দেবো, জলীয় কে দিলে কি হবে, ঠিক একইভাবে এখান থেকে আমরা অ্যালকোহল যৌগ পাবো। সেটা কি পাবো না, সি CH3OH। তাহলে এটা যেটা পেলাম সেটা কি, এটাকে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, এটা পেয়েছিলাম টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড, তাই তো, এটা ছিল টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড।
আর এটা কি টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। তো এখানেও কি হয়েছে, বিক্রিয়াটা কিন্তু দেখো, কিন্তু এখানেও সেই অ্যালকোহল যৌগই তৈরি হচ্ছে, কিন্তু এর যে মেকানিজম বা যে ক্রিয়া কৌশলে বিক্রিয়াটা সম্পন্ন হয় সেটা কিন্তু এই আগের যে বিক্রিয়াটা দেখলাম তার থেকে কিন্তু এইটা আলাদা হয়ে থাকে। এটা কি যে মেকানিজমে হয় সেটা হচ্ছে এসএন অন মেকানিজমে হয়। তো এসএন অন মেকানিজমটা কি সেটা এবার কি করে হয়, এবার আমরা মেকানিজমটা এবার আমরা জানবো। এই যে বিক্রিয়াটা হয় এই বিক্রিয়াটা দুটো স্টেপে হয়ে থাকে। প্রথম ধাপে কি হয়, প্রথম ধাপে যে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইডটা আছে অর্থাৎ হ্যালো অ্যালকেন যৌগটা রয়েছে সেইটা প্রথমে কি হয়, এখান থেকে এই লিভিং গ্রুপটা এইভাবে বাইরে বেরিয়ে যায়। লিভিং গ্রুপটা কি হয়, প্রথমে এটা আপনা আপনি এটা এইভাবে বাইরে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে কী উৎপন্ন করে, এখানে এই যে ইলেকট্রন জোর ছিল এই ইলেকট্রন জোরকে নিয়ে সিএলটা সিএল মাইনাস হয়ে বাইরে কী হবে, বেরিয়ে যাবে। তখন এই কার্বনটা কী হবে, ইলেকট্রন হারাচ্ছে বলে কার্বনটার মাথায় কী আসবে, প্লাস আধান আসবে। তখন এটা এইরকম তৈরি হবে কার্বোক্যাটায়ন, অর্থাৎ CH3 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 প্লাস, এই কি তৈরি হয়, কার্বোক্যাটায়নটা তৈরি হয়। এবার এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে এই কার্বোক্যাটায়নটা যদি আমরা দেখি, কার্বোক্যাটায়ন আমরা জানি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই আকারে হয়ে থাকে। এবার এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটা কত ডিগ্রি, এটা হচ্ছে কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর আমরা জানি যেগুলো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয় তার স্টেবিলিটি হচ্ছে বেশি। তার কারণ হচ্ছে যে এই যে মিথাইল গ্রুপগুলো রয়েছে এই মিথাইল গ্রুপগুলো কি রয়েছে, এদের প্লাস আই এফেক্ট রয়েছে। প্লাস আই এফেক্ট থাকার জন্য কি হবে, এই যে ইলেকট্রন জোরগুলোকে কার দিকে ঠেলবে, পুশ করবে, এই সি প্লাস আয়নের দিকে কি করবে, এটাকে পুশ করবে বা ঠেলবে ইলেকট্রনকে। তার ফলে ওর মাথায় যে ইলেকট্রনের যে ঘাটতি ছিল এই কার্বনটার, সেই ইলেকট্রনের ঘাটতি অনেকটাই কি হবে, এই ইলেকট্রন জোরগুলোর কাছে চলে আসার জন্য সেটা কি হবে, পূরণ হবে। আবার একইভাবে এটাকে আমরা কি হাইপার কনজুগেশন ইফেক্ট কিন্তু এটাকে স্টেবিলিটিকে আমরা ব্যাখ্যা করতে পারি। তো প্রথমে তাহলে কি হলো, এটা হচ্ছে কি তার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হয়, এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো সেকেন্ড স্টেপে এই কার্বোক্যাটায়নের সঙ্গে এখানে CH3 আচ্ছা এখানে দেখো আমরা কি নিয়েছিলাম, জলীয় KOH, তাই তো, জলীয় KOH। এখান থেকে কী পাবো, এখান থেকে OH মাইনাস পাবো। এই OH মাইনাসটা কী হবে, সি প্লাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে, যে কী উৎপন্ন করবে, COH CH3 CH3 CH3। তাহলে কি তৈরি হলো, এটা হয়ে গেল টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। তাহলে এই ওইচটা নিউক্লিওফাইলটা কি হলো, নিউক্লিওফাইলটা গিয়ে এই সি প্লাস অর্থাৎ কার্বোক্যাটায়নের সঙ্গে কি হলো, যুক্ত হয়ে তৈরি করলে অ্যালকোহলটা যখন তৈরি করেছে। তাহলে এখানে দেখো সেই অ্যালকোহল যুগ তৈরি হয়েছে, কিন্তু এখানে দুটো স্টেপে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তো এই যে প্রথম যে স্টেপ এটা হচ্ছে এখানকার স্লো স্টেপ, এই স্টেপটা স্লো অর্থাৎ RDS, রেট ডিটারমিনিং স্টেপ হচ্ছে এইটা। এবং এখানে দেখো কেবলমাত্র এখানে সাবস্ট্রেটই রয়েছে, এখানে অন্য কোনো নিউক্লিওফাইল বা আদার্স কেউ এখানে অংশগ্রহণ করেনি। তাহলে এটাই যদি তাহলে স্লো স্টেপ বা RDS হয়ে থাকে, তাহলে টোটাল যে বিক্রিয়াটা হচ্ছে তার যে বিক্রিয়ার যে হার, সে বিক্রিয়ার হারটা কার উপর নির্ভর করবে, বিক্রিয়ার হারটা এখানে যে সাবস্ট্রেটটা রয়েছে অর্থাৎ এই বিক্রিয়ার হারটা যদি আমরা দেখি, বিক্রিয়ার হার এটা কার সমানুপাতিক হবে, এই যে সাবস্ট্রেটটা রয়েছে অনলি তারই সমানুপাতিক হবে, সাবস্ট্রেট। তাহলে এই সাবস্ট্রেটটার কি হবে, কেবলমাত্র সমানুপাতিক হবে। তো যেহেতু এখানে সাবস্ট্রেটটা রেখেছে কি সমানুপাতিক হচ্ছে, তো সেই কারণে এই যে বিক্রিয়া কেবলমাত্র কি একটা জিনিসের উপর নির্ভর করছে, সেই কারণে এখানে বিক্রিয়ার যে আণবিকতা সেটা কত হবে, অন হবে। সেই কারণে এটাকে বলা হয় কি SN অন মেকানিজম। তাহলে এখানে দেখো, এখানে যখন কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে এখানে কি হয়েছে, ওএইচটা এসে যুক্ত হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এই যে ছাতার মধ্যে যে উল্টে গিয়েছিল, যেটা আমরা আগের মানে আগের মেকানিজমে দেখেছিলাম, সেটা কিন্তু এখানে ঘটবে না। তার কারণ হচ্ছে এখানে এরা সিম্পলি কি হচ্ছে, কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, তারপরে সেখানে নিউক্লিওফাইলটা এসে কি হচ্ছে, জড়ে যাচ্ছে। তাহলে এখানে ওইভাবে ছাতার মতো উল্টে যাওয়ার কোনো ব্যাপার এখানে থাকছে না। তাহলে এই হচ্ছে SN2 এবং হচ্ছে কি SN1 মেকানিজম। তো মেকানিজমগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো খুবই সহজ, একটু দেখলে বুঝতে পারবে। আচ্ছা এবার এই যে SN1 এবং SN2 আমরা যে মেকানিজমটা জানলাম, এই মেকানিজমের ক্ষেত্রে এবার
জানবো যে এই SN1 এবং SN2 বিক্রিয়ার হারের উপর প্রভাব সৃষ্টিকারী কিছু কারক সমূহ অর্থাৎ কিছু প্রভাবক সমূহ জানবো যারা এই SN1 SN2 বিক্রিয়ার উপর কি প্রভাব বিস্তার করে থাকে। তাহলে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে SN1 এবং SN2 বিক্রিয়ার হারের উপর প্রভাব সৃষ্টিকারী কারক সমূহ অর্থাৎ কি কি প্রভাবক রয়েছে যেগুলো কি SN1 এবং SN2 বিক্রিয়ার হারটাকে কি করে প্রভাবিত করে বা নিয়ন্ত্রণ করে। তো প্রথমে যেটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে একটা হচ্ছে সাবস্ট্রেটের গঠন, সাবস্ট্রেটের গঠন। তারপরে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি, অর্থাৎ এখানে যে আমরা বললাম জলীয় KOH, তাহলে এই যে এখানে দ্রাবক হিসেবে দেখানো হয়েছে জলকে নেওয়া হয়, তাই তো এই জলীয় KOH অর্থাৎ এগুলো দ্রাবক যখন আমরা ব্যবহার করবো দ্রাবকের প্রকৃতিটা কী হবে তার উপর নির্ভর করবে SN1 এবং SN2 বিক্রিয়াটা হার গতিবেগটা সেরকম কীরকম আসবে। আচ্ছা, লাস্ট যেটা জানবো সেটা হচ্ছে লিভিং গ্রুপের প্রকৃতি। তো এই তিনটে জিনিসের উপর মূলত কী হবে যে SN1 এবং SN2 বিক্রিয়ার হারটা সেটা কী হবে নির্ভর করবে। তো প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে সাবস্ট্রেটের গঠন, সাবস্ট্রেটের গঠনের উপর কী করে SN1 SN2 বিক্রিয়ার হারটা নির্ভর করে। আচ্ছা, এরকম ধরো আমরা কতগুলো এখানে হ্যালো অ্যালকেন যৌগগুলোকে দেখাচ্ছি। আচ্ছা, এটা কি, এটা যে CH3Cl মিথাইল ক্লোরাইড। আচ্ছা, এবার এটা আমরা অন ডিগ্রি একটা মিথাইল ক্লোরাইড দেখাই, এই অন ডিগ্রি একটা হ্যালো অ্যালকেন যৌগ দেখাই, সেটা হচ্ছে তাহলে এটা কি নিতে হবে, ইথাইল ক্লোরাইড নিতে হবে। আচ্ছা, এটাকে যদি এইভাবে ভালো করে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, এটা ধরো CH2টা H, তাই তো, আর এখানে ধরো এখানে লিখলাম এইভাবে CH3Cl H H H, অর্থাৎ CH3 CH2Cl। তাহলে এটা কি, এটা হচ্ছে এইটা CH3 CH2Cl অর্থাৎ ইথাইল ক্লোরাইড, এটা মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। এরপর আরেকটা ক্লোরাইড দেখাই এখানে, হ্যালো 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 অ্যালকেন যৌগ দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরো CCl। আচ্ছা, ওদেরকে ভেঙে দেখালে ভালো হয়। হাইড্রোজেন, হাইড্রোজেন এটাও কিন্তু এরকম হাইড্রোজেন ভেঙে থাকবে, তাই তো, আর এখানে একটা কি থাকবে, H থাকবে। এটা কি 2 ডিগ্রি, এটা হচ্ছে কি 1 ডিগ্রি, এটা হচ্ছে কি 2 ডিগ্রি। এবার 3 ডিগ্রি দেখায় Cl, এখানে একটা CH3 অর্থাৎ 3টে হাইড্রোজেন, এখানে একটা CH3, এরকম হাইড্রোজেনগুলো দেখাচ্ছি। এটা কি 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা হচ্ছে কি 3 ডিগ্রি। এবার এদের যদি আমরা এই যে সাবস্ট্রেট তার গঠনগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, এবার এক্ষেত্রে যদি আমরা এদের SN1 এবং SN2 বিক্রিয়ার হারটা দেখি তাহলে তার ক্ষেত্রে কোনটা SN1 রিয়াকশন ভালো হবে, কোনটা ক্ষেত্রে SN2 রিয়াকশন ভালো হবে, সেটা কিন্তু আমরা এই সাবস্ট্রেটের গঠন থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো। সেটা কি করে পারবো এটা দেখো। আচ্ছা, এখানে দেখো CH3Cl রয়েছে, তাহলে কোনো একটা নিউক্লিওফাইল যদি এইভাবে গিয়ে অ্যাটাকটা করে, OH মাইনাস ধরো এইভাবে গিয়ে অ্যাটাকটা করলো, খুব সহজে এটা অ্যাটাকটা করতে পারবে, এটাকে কি করবে বাইরে বের করে দেবে। এবার এই ক্ষেত্রে যখন আমরা এই কার্বনটাকে যখন অ্যাটাক করতে যাবে OH মাইনাসটা গিয়ে এইভাবে, তখন দেখো এখানে কিন্তু একটা বাধার একটা কিছুটা হলেও এর থেকে এখানে বাধার একটা সম্মুখীন থাকছে। তার কারণ এই কার্বনের পিছনেও কি রয়েছে, আর একটা মিথাইল গ্রুপ রয়েছে। তাহলে যখন এইভাবে যেতে যাবে সেখানে কি একটা বাধা এখানে একটা তৈরি হবে কিছুটা হলো। এই ক্ষেত্রে যখন এই কার্বনটাকে অ্যাটাক করবে, এখানে দেখো দুখানা মিথাইল আছে, এরকম বড় বড় দুখানা মিথাইল গ্রুপ দুপাশে আছে। তাহলে যখন এইভাবে OH মাইনাসটাকে এইভাবে অ্যাটাক করতে যাবে সেখানে আরও একটু বেশি বাধার সম্মুখীন হবে, আর এক্ষেত্রে কিন্তু বাধা একেবারে বেশি হবে। তার কারণ হচ্ছে এখানে যখন OH মাইনাসটা যাবে কোনো মতে দেখো চারিদিকে একদম ঘিরে ধরেছে মিথাইল মিথাইল মিথাইল, তাহলে এই যে OH মাইনাসটা গিয়ে অ্যাটাকটা করবে কার্বনে গিয়ে, সেই অ্যাটাকটা কিন্তু সুযোগটা এখানে খুবই খুবই কম রয়েছে। তো সেই কারণে এই ধরনের সাবস্ট্রেটের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে যে SN2 বিক্রিয়ার যে হারটা সেটা কি হবে, আমরা এদিক থেকে যদি এই দিকে যাই
তখন কি দেখতে পাবো যে SN2 বিক্রিয়ার হারটা এই দিক থেকে এই দিকে কি হবে, বৃদ্ধি পাবে। তার কারণ হচ্ছে কি সাবস্ট্রেটের গঠন, এই গঠনের জন্য কি হয় SN2 বিক্রিয়ার হার সবচেয়ে যেটা ভালো হবে সেটা হচ্ছে কি মিথাইল ক্লোরাইডের ক্ষেত্রে, তারপরে ইথাইল ক্লোরাইড, তারপরে আইসো প্রোপাইল ক্লোরাইড, তারপর হচ্ছে কি টারসারি বিউটাইল ক্লোরাইড। তাহলে সবচেয়ে যে ভালো রিয়াকশন SN2 রিয়াকশন হবে সেটা হচ্ছে কি মিথাইল ক্লোরাইড। তার কারণ হচ্ছে এখানে কার্বনটা খুব এর পেছনে কি যেহেতু কোনো বাল্কি গ্রুপ বা কোনো একটা বড় গ্রুপ নেই, খুব সহজেই নিউক্লিওফাইলটাকে এইভাবে অ্যাটাক করতে পারবে এবং ক্লোরিনটাকে বাইরে বের করে দিতে পারবে। তাহলে এখানে SN2 মেকানিজমটাকে বা এই রিয়াকশনটা সবচেয়ে ভালো হবে। সবচেয়ে SN2 রিয়াকশনটা ভালো বা খারাপ হবে, যেটা খারাপ হবে সবচেয়ে সেটা কি, সেটা হচ্ছে এই টারসিয়ারি ক্লোরাইডের ক্ষেত্রে। কারণ এখানে এই কার্বনটার কাছে নিউক্লিওফাইলটাকে পৌঁছানোর ক্ষেত্রে খুব অসম্ভব, তার কারণ এখানে চারিদিকে মিথাইল ঘিরে ধরেছে। তো এই হচ্ছে কি সাবস্ট্রেটের গঠনের উপর SN2 মেকানিজম নির্ভর করছে। একইভাবে যদি আমরা SN1 রিয়াকশনটা দেখি তাহলে কি দেখতে পাবো যে SN1 রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু আবার এইরকম ব্যাকসাইড অ্যাটাক হয় না, সেখানে কি হয় কার্বোকাটাইনগুলো তৈরি হয়। তাহলে এখান থেকে যখন কার্বোকাটাইন তৈরি হবে, যদি কার্বোকাটাইনগুলো আমরা এইভাবে বিচার করি CH3 প্লাস, এখান থেকে যে কার্বোকাটাইন তৈরি হবে সেটা হচ্ছে ধরো এইটা CH2 প্লাস, পিছনে আছে CH3, আবার এখান থেকে যে কার্বোকাটাইনটা তৈরি হবে সেটা হচ্ছে CH3 H প্লাস, এখান থেকে যে কার্বোকাটাইন তৈরি হবে সেটা কি, সেটা হচ্ছে এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি 3 ডিগ্রি কার্বোকাটায়ন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোকাটায়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোকাটায়ন। এবার এই কার্বোকাটায়নগুলোর যে স্টেবিলিটি সেটা সবচেয়ে বেশি কার হবে, সেটা হবে 3 ডিগ্রি কার্বোকাটায়নের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে এখানে 3খানা মিথাইল গ্রুপ আছে, প্রত্যেকের প্লাস আই এফেক্ট আছে, সেই কারণে কি হবে এই কার্বনের মাথায় যে পজিটিভ আধান হয়েছে সেটাকে কি নিউট্রালাইজ করবে। তো নিউট্রালাইজ করার প্রবণতা এখানে সবচেয়ে বেশি বলে এই কার্বনটা স্টেবিলিটি কি হবে সবচেয়ে বেশি হবে। তাহলে যে SN1 যে রিয়াকশনটা আমরা যদি দেখি তাহলে কি হবে, SN1 মেকানিজমটা বা রিয়াকশনটা সবচেয়ে বেটার হবে এই যৌগের ক্ষেত্রে, অর্থাৎ যে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড আছে তার ক্ষেত্রে SN1 বিক্রিয়ার হারটা বা রেটটা কি হবে সবচেয়ে বেশি হবে। তাহলে এটা আমরা SN2 ক্ষেত্রে পেলাম, এটা আমরা কার ক্ষেত্রে পাবো, SN1 এর ক্ষেত্রে পাবো। তাহলে এই হচ্ছে কি সাবস্ট্রেটের গঠন, যার উপর নির্ভর করছে যে SN1 এবং SN2 বিক্রিয়াটা কার ক্ষেত্রে বেশি হবে, কার ক্ষেত্রে খারাপ হবে। আচ্ছা, এরপরে আর একটা প্রভাবক রয়েছে, সেটা একটু জেনে নিই। সেটা হচ্ছে যে দ্রাবকের প্রকৃতি। তো দ্রাবকের প্রকৃতি, দ্রাবকগুলো মূলত দু ধরনের হয়ে থাকে। একটাকে আমরা বলে থাকি পোলার সলভেন্ট, আর একটা হচ্ছে কি নন পোলার। পোলার কোনগুলো, যাদের মধ্যে ডাইপল থাকবে, এইরকম একটা থাকবে, একদিকে পাবে প্লাস আর একদিকে থাকবে কি মাইনাস। তো এই ধরনের প্লাস মাইনাস তৈরি হতে পারে কোনো একটা বন্ধনের মধ্যে, বা যৌগটার মধ্যে একটা কি থাকবে, ধ্রুবীয়তা থাকবে, বা যার ডাইপোল মোমেন্ট ভ্যালু থাকবে, সেগুলোকে আমরা কি বলে থাকি পোলার সলভেন্ট। তো যাদের ক্ষেত্রে কোনো পোলারিটি পাওয়া যায় না, নন পোলার, সেগুলো কি বলেছে, যেমন ধরো বেনজিন, বেনজিনের ক্ষেত্রে কিন্তু কোনো ডাইপোল মোমেন্ট ভ্যালু পাওয়া যায় না। তাহলে এইটা হচ্ছে নন পোলার। আবার কার্বন টেট্রা ক্লোরাইড, সেটাও কি নন পোলার সলভেন্ট। এখানেও কিন্তু কার্বন টেট্রা ক্লোরাইডের ক্ষেত্রেও যে ডাইপোল মোমেন্ট ভ্যালু পুরো যৌগটার সেটা কিন্তু 0 হয়ে থাকে। সেটা আমরা ক্লাস 11 জেনেছিলাম কেন হয়। তো এগুলোকে বলা থাকে নন পোলার সলভেন্ট। তো পোলার সলভেন্ট কি, যাদের মধ্যে ডাইপোল মোমেন্ট ভ্যালু পাওয়া যায়। তো যেমন ধরো কি কি আছে, যেমন ধরো CH3OH আছে, তাই তো, অ্যাসিটিক অ্যাসিড আছে, জল আছে। তো এগুলো হচ্ছে কি সব পোলার। এবার এই পোলারগুলোকে আবার দুভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক, আর একটা হচ্ছে কি পোলার প্রোটিক সলভেন্ট। তো পোলার প্রোটিক আর অ্যাপ্রোটিক কি সেটা এবার আমরা জানবো। তো প্রোটিক সলভেন্ট, প্রোটিক সলভেন্ট হচ্ছে অর্থাৎ যে সলভেন্টটা সেটা কিন্তু ডাইপোল মোমেন্ট ভ্যালু থাকবে তার, এবং সেখানে H+ আয়ন দেওয়ার মতো প্রবণতা বা ক্ষমতাও সেখানে রয়েছে। অর্থাৎ যে সলভেন্টের ক্ষেত্রে বা যে দ্রাবকের ক্ষেত্রে সলভেন্টার পোলারিটি ডাইপোল মোমেন্ট ভ্যালু থাকবে, এছাড়াও সে H+ আয়ন দিতে পারবে, প্রোটন দিতে পারবে, সেই ধরনের দ্রাবককে বলা হয় থাকে পোলার প্রোটিক সলভেন্ট। যেমন ধরো এই যে একটা উদাহরণ দিলাম CH3OH। তাহলে এখান থেকে এই যে ওয়েস্টটা আছে, এই বন্ধনটা ভেঙে এখানে H+ আয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে বা পাওয়ার একটা সম্ভাবনা এখান থেকে যায়। সেই কারণে বা অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলতে পারি এখান থেকে H+ আয়ন দিতে পারবে। তো এই ধরনের সলভেন্টকে বলা থাকে পোলার প্রোটিক সলভেন্ট। পোলার অ্যাপ্রোটিকে যারা, যেমন ধরো অ্যাসিটোন CH3CO CH3, এটা হচ্ছে কি অ্যাসিটোন। তো অ্যাসিটোনটা কি, অ্যাসিটোনটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। এখানে দেখো কোনো H+ আয়ন দেওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এই যৌগটা হচ্ছে কি পোলার সলভেন্ট। এখানে কি রয়েছে C ডবল বন্ড ও, এটা ডেল্টা মাইনাস, এটা হচ্ছে কি ডেল্টা
প্লাস। তাহলে এখানে একটা একটা পোলারিটি থেকে যাচ্ছে, তাই সেখানে কি হবে, এক্ষেত্রে আমরা একটা কি ডাইপোল মোমেন্ট ভ্যালু এর ক্ষেত্রে আমরা কি হবে পেয়ে থাকি। তো সেই কারণে এটা হচ্ছে কি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, এটা হচ্ছে কি পোলার প্রোটিক সলভেন্ট। এবার এই পোলার প্রোটিক এবং পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের উপর নির্ভর করে কারো ক্ষেত্রে SN1 এবং SN2 রিয়াকশনটা, যেমন ধরো যে পোলার যে প্রোটিক সলভেন্টগুলো রয়েছে, যেমন ধরো H2O, CH3OH, তারপরে অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কি পোলার প্রোটিক সলভেন্ট। এদের ক্ষেত্রে বলা হয়েছে যে এদের ক্ষেত্রে SN1 মেকানিজমটা সবচেয়ে ভালো হবে, বা SN1 বিক্রিয়াটা এর ক্ষেত্রে সবচেয়ে বেটার হবে। তার কারণ হচ্ছে এখানে দেখো যে SN1 মেকানিজমের ক্ষেত্রে সেখানে একটা কার্বোকার্বন তৈরি হয়, R প্লাস তৈরি হয়, এছাড়াও এখানে একটা X মাইনাসও তৈরি হয়। তো এই R প্লাস এবং X মাইনাস সেটা কি হতে পারে, সেটা এই পোলার প্রোটিক সলভেন্ট দ্বারা এগুলোর স্টেবিলিটি প্রদান পেতে পারে। কিভাবে হয়, এই যে কার্বোকার্বন তৈরি হচ্ছে R প্লাস, এখানে জলের অণু চারদিকে এইভাবে ঘিরে ধরে এটাকে যদি আমরা এইভাবে দেখাই, এটাকে এইচ এইচ অক্সিজেন এইচ 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 এইচ, অক্সিজেন আমরা জানি কি সেটা ডেল্টা মাইনাস, তাই তো, এগুলো ডেল্টা মাইনাস হয়ে থাকে সবগুলো। তো এই ডেল্টা মাইনাস আর আর প্লাসের মধ্যে কি থাকবে, এইভাবে ডেল্টা মাইনাস আর প্লাসের মধ্যে একটা আকর্ষণ বলের মাধ্যমে এরা কি হয়ে থাকবে, চারিদিকে ঘিরে ধরবে, কার্বোকার্বনকে চারিদিকে জলের অণুগুলো কি হবে এইভাবে ঘিরে ধরে আর প্লাসটা স্টেবিলিটি কি করবে, প্রদান করবে। তো সেই কারণে এখানে যেহেতু কার্বোকার্বনটা স্টেবিলিটি প্রদান পায়, সেই কারণে SN1 মেকানিজমটা বা রিয়াকশনটা কি হয় এই ধরনের সলভেন্টের ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে। একইভাবে যে X মাইনাসটা তৈরি হয়েছে সেটাও কিন্তু জলের ক্ষেত্রে সেটাও কি স্টেবিলিটি পেয়ে থাকে, যেমন ধরো ও এইচ এই, তাই তো, এটা কি ডেল্টা প্লাস। একইভাবে এইচ ও এইচ এইচ ও এইচ এইচ ও এইচ, তাহলে এখানে কি ডেল্টা প্লাস, এটাও ডেল্টা প্লাস, এটাও কি ডেল্টা প্লাস। তো সব ডেল্টা প্লাসগুলো কী হবে, এইভাবে মাইনাসকে আকর্ষণ বল দ্বারা কী হবে, একে চারিদিকে ঘিরে এক্সটাকে বা এক্স যে মাইনাসটা রয়েছে সেটাকেও স্টেবিলিটি প্রদান করবে। তো এইভাবে যদি স্টেবিলিটি লাভ করতে পারে, সেই কারণে এক্ষেত্রে SN1 মেকানিজমটা সবচেয়ে ভালো হয়। তো এটা কখন হবে, এটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্টের ক্ষেত্রে, পোলার প্রোটিকের ক্ষেত্রে। আচ্ছা, এবার একটা আমাদের এখানে পোলার অ্যাপ্রোটিক, তাহলে পোলার অ্যাপ্রোটিকের ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো মেকানিজম হয় পোলার অ্যাপ্রোটিকের, সেটা হচ্ছে SN2 মেকানিজমটা সবচেয়ে ভালো হয়। তার কারণ হচ্ছে যে এখানে যেমন ধরো আমরা যদি এটা দেখাই, CH3 অ্যাসিটোনটা বা DMSO আমরা দেখাতে পারি, বা ডিএমএসও হচ্ছে CH3S ডবল বন্ড ও CH3, এটা হচ্ছে কি DMSO, ডাইমিথাইল সালফক্সাইড। তো এখানে যেহেতু সালফারটা রয়েছে সেহেতু পার্থক্য করেছে শুধু এইটুকুটা, কার্বন এখানে সালফার রয়েছে। তো এগুলো হচ্ছে কি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তো এই পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের ক্ষেত্রে এদের ক্ষেত্রে SN2 মেকানিজমটা কি হয় সবচেয়ে ভালো হয়ে থাকে। তো এখানে যে নিউক্লিওফাইলগুলো রয়েছে, সেই নিউক্লিওফাইলগুলো বলো বা যে নেগেটিভ আধানগ্রস্ত যে পার্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখানে স্টেবিলিটি লাভের কোনো সম্ভাবনা নেই। এবং এখানে যে নিউক্লিওফাইলটা রয়েছে আমাদের OH মাইনাস, এই OH মাইনাসটা সবসময় এখানে ফ্রি থাকতে হবে। এই যদি OH মাইনাসটা ফ্রি থাকে তবে কি হবে, ও ব্যাক সাইড অ্যাটাকটা করাতে পারবে, গিয়ে বিক্রিয়াটা সম্পন্ন হবে। এবার OH মাইনাসটাকে যদি এইভাবে কোনো সলভেন্ট যদি চারদিকে ঘিরে ধরে থাকে, তাহলে কিন্তু OH মাইনাসটা ফ্রি অবস্থায় নেই, তখন OH মাইনাসটা ব্যাক সাইড অ্যাটাক ঘটাতে পারবে না। তাহলে এক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে OH মাইনাসটাকে বা নিউক্লিওফাইলটাকে ফ্রি থাকতে হবে, অর্থাৎ যারা নেগেটিভ আধানগ্রস্ত কণা সেগুলোকে কিন্তু এখানে ফ্রি থাকতে হবে, এইরকম চারিদিকে এগুলোকে ঘিরে ধরলে হবে না। তো সেই কারণে এক্ষেত্রে এইভাবে নেগেটিভ আধানগ্রস্ত বা অ্যানায়নগুলোকে ঘিরে ধরা বা নিউক্লিওফাইলকে ঘিরে ধরার কোনো প্রবণতা কিন্তু এখানে সলভেন্টের ক্ষেত্রে নেই। এখানে যেটা রয়েছে যে ক্যাটায়নটা রয়েছে, যেমন ধরো কেও যদি আমরা নেই, তাহলে এখানে কি হবে, K প্লাস থাকবে। এই K প্লাসটা কিন্তু স্টেবিলিটি লাভের একটা সম্ভাবনা এখানে আছে। এখানে কিভাবে আছে, যে এখানে এই যে সালফার আমরা এটা দিয়ে দেখাই, তাহলে দেখো ধরো এখানে K প্লাসটা কি হবে, S ডবল বন্ড ও, এদিকে Me, এদিকে Me, তাহলে S ডবল বন্ড ও Me, তাহলে এইভাবে S ডবল বন্ড ও Me, এটা কি যেহেতু ডেল্টা মাইনাস অক্সিজেনটাকে ডেল্টা মাইনাস, সেই কারণে কি হবে, K প্লাসের সঙ্গে ডেল্টা মাইনাস অক্সিজেনটা কি হবে, একটা চারিদিকে ঘিরে ধরে একটা স্টেবিলিটি প্রদান করবে। কিন্তু OH মাইনাস বা নিউক্লিওফাইলকে স্টেবিলিটি প্রদান করার মতো এখানে কেউ নেই। তার মানে কি OH মাইনাসটা এখানে ফ্রি অবস্থায় রয়েছে, তখন OH মাইনাসটা গিয়ে কি করবে, ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে এবং SN2 বিক্রিয়াটা কি সহজে ঘটাতে পারবে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে পোলার অ্যাপ্রোটিক যদি সলভেন্ট হয় সেখানে SN2 মেকানিজমটা সবচেয়ে ভালো হবে, যদি পোলার প্রোটিক সলভেন্ট হয় সেখানে কি হবে,
SN1 মেকানিজমটা সবচেয়ে ভালো হবে। লাস্ট যেটা আছে সেটা জানবো, সেটা হচ্ছে লিভিং গ্রুপ। তো লিভিং গ্রুপের প্রকৃতির ক্ষেত্রে সবচেয়ে আয়োডিন আকারে সবচেয়ে বড় বলে এর লিভিং ক্যারেক্টার সবচেয়ে কি হয়, বেশি হয়ে থাকে। সেই কারণে SN1 বলো বা SN2 বলো, মেকানিজমটা সবচেয়ে আয়োডিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি। এরপরে কি হবে, ব্রোমিন, এরপরে ক্লোরিন, আচ্ছা ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে কি আছে ফ্লোরিন। অর্থাৎ এখানে সবচেয়ে যে রিয়াকশনটা মানে সবচেয়ে যে খারাপ হবে সেটা কার ক্ষেত্রে হবে বা সবচেয়ে যে স্লো হবে সেটা হচ্ছে এফ এর ক্ষেত্রে, কারণ এফটা গুড লিভিং গ্রুপটা বা লিভিং যে ক্যারেক্টার সেটা খুবই কম, অর্থাৎ এটা গুড লিভিং গ্রুপ নয়, যা আয়োডিনটা কি সবচেয়ে এখানে কি ভালো গুড লিভিং গ্রুপ। তাহলে এই ধরনের লিভিং গ্রুপের ক্ষেত্রে কি SN1 SN2 মেকানিজম বা রিয়াকশনটা কি সবচেয়ে ভালো হয়ে থাকে। তো এই হচ্ছে লিভিং গ্রুপের প্রকৃতি, এটা একটু জানলেই হবে ব্যাস। তো এই হচ্ছে SN1 এবং SN2 বিক্রিয়ার উপর প্রভাব বিস্তারকারী কিছু আমরা প্রভাবগুলো জানলাম। তো আজকে এই পর্যন্ত, এরপরে যে নেক্সট বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ধন্যবাদ।